Badal Sircar's third theatre was a revolutionary approach to theatre that rejected the traditional proscenium stage and its associated conventions. He aimed to make theatre more accessible, participatory, and socially relevant, particularly for the economically marginalized. Pakhira, The Birds, is a video documentation of Badal Sircar's theatre. This is an attempt to interpret the quest for the free, philosophical thoughts around theatre as conceived by Sircar. Being trapped in the urban jungle, Sircar's urban self seeks to move out of the city and stage the play. Breaking away from the proscenium theatre form that requires makeup, expensive sets, costumes, he takes up the open, third theatre form to tell stories of the oppressed at different times and spaces. On the one hand, the documentation depicts the pitiable human condition in the wake of feudalism, capitalism, politicization of religion, the invention of nuclear bomb, and on the other, it speaks of the need to change the form of theatre to reach out to the common man. শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা, কোমর বাঁধা, আষ্টে পৃষ্ঠে বাঁধা, মাথার উপর খাঁড়া, কণ্ঠনালীর কাছে উদ্যত ছুরি। আমি বন্দী। আমি জন্মেছি মুক্ত, আমার অধিকার মুক্তিতে। আমি এখন বন্দী, নিজে বেছে নিয়েছি এই বন্দিত্ব। আমি নাগরিক, আমার চেতনার চোখে যত ছবি ভাসে তার 15 আনা নগর চিত্র। আমি বিভক্ত, আমি অনুখণ্ডিত, গুঁড়ো দিয়ে গাঁথা জটিল ঐক্যতান। আর অনুখণ্ডিত বলেই কখনো সখনো বন্দি থিয়েটার থেকে মুখ ফিরিয়ে রেল বাসের খেয়া পেরিয়ে ধুলো পায়ে হেঁটে পৌঁছে গেছি নানা নাম, দূর দূর গ্রাম। অনেক চেনা, অনেক জানার অভিজ্ঞতা দিয়ে গেঁথেছি এক অন্য নাট্যকথন। আমি আজ আপনাদের একটা গল্প শোনাবো। একটা ছোট্ট গ্রাম, গ্রামের নাম ভাদুরিয়া, অঞ্চল শিমুলপুর, জেলা 24 পরগনা, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। গ্রামে 250 পরিবার, তার মধ্যে 60টা পরিবারের জমি 3 দিকের কম, 90টা পরিবারের কোনো জমি নেই। তারা অন্যের জমিতে জন খাটে, দিনে 4 টাকা মজুরি পায়। আর একটা পরিবারে 5, 6, 10 জন পোষ্য, 4 টাকা মজুরিতে চাল জোটে না, কম। তার রুটি বানানো পোষায় না, জলে আটা গুলে নুন দিয়ে রান্না করলে কম আটা বেশিক্ষণ পেটে থাকে। কমে টাকা না জুটলে ভুট্টার আটা, তাও না জুটলে উপোস। 4 টাকা রোজের কাজ রোজ চটে না, বছরে 100-100 দিন। আজকাল তবু নলকূপের কল্যাণে কিছু কিছু গম, বড় ধান, সবজি হচ্ছে, তাই ফাল্গুন থেকে বৈশাখে হয়েছে কাজ চলছে। কিন্তু ইলেকট্রিসিটি নেই, ডিজেল মেলে না, সার মেলে না, সারের দাম দ্বিগুণ হয়ে গেল। ইউরিয়া কন্ট্রোলে ছিল 1 টাকা 15 পয়সা কেজি, এখন 1 টাকা 95 পয়সা কেজি। রাস্তায় জল জমছে প্রতি বছর। কলকাতা গ্রাম না শহর? কলকাতায় কম্পোজিট স্টেডিয়াম আজ হলো না। ছি 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 ছি। হুগলি নদীর দ্বিতীয় সেতু নিয়ে খালি কাজ বাহানা, কবে কাজ হবে?
বাতাসের কলকাতায় ভারতে প্রথম, কিন্তু হচ্ছে আমার গল্পটা শেষ হয়নি। ইলেকট্রিসিটি নেই, কিন্তু তার আছে খুঁটি আছে আর 3 বছর। খুঁটি হেলে গেছে, তার খুলে এনে গেরস্ত কাপড় শুকোয়। যদি ইলেকট্রিসিটি আসে, যদি খালটা সংস্কার হয়, যদি আরো নলকূপ বসে, মাত্র 37 লক্ষ টাকা খরচ, তাহলে সোনা ফলে যাবে সারা শিমুলপুর অঞ্চলে 10,000 দিকে জমিতে। দ্বিতীয় সেতু কবে হবে? স্টেডিয়াম কবে হবে? পাতাল রেল কবে হবে? শুনুন শুনুন, পুরোনো আমন ধান এক চা আকাশের জলে, দিকেতে 6 মণ, দিকেতে মাত্র 6 মণ। আর উচ্চ ফলনশীল গম ধান সবজি যদি জল পাওয়া যায়, একই জমিতে 4 গুণ ফসল যদি জল মেলে, মাত্র 37 লক্ষ টাকা। দ্বিতীয় সেতু মাত্র 500 কোটি টাকা। সিএম দিয়ে গর্ত খুঁড়ে মাত্র 700 কোটি টাকা। পাতাল রেল মাত্র 1000 কোটি টাকা, মাত্র 37 লক্ষ টাকা। শিমুলপুর অঞ্চল 37 লক্ষ, আমি হিসাব করে দেখেছি। দান চাই না ধার দিন, ব্যাংকে সুদে 14% সুদে ধার দিন। ফসল তুলে সুদ শুদ্ধ শোধ করে দেবে চাষি, সোনা ফলে যাবে। ক্ষেত মজুরি সারা বছর কাজ পাবে, মজুরি বাড়বে। এই যে বাবু এসে গেল ভারতের মর্যাদা আর্যভট্ট। বলুন বাবু সস্তা সস্তা, ভারতের মর্যাদা আজম্বর। বলুন বাবু সস্তা সস্তা, চলে 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 সস্তা সস্তা। কলকাতা ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। 500 কোটি, 700 কোটি, 1000 কোটি। জল বিকাশ, পাতাল রেল, 37 লক্ষ, মাত্র 37 লক্ষ, 37 জমি চাই, জমি দাও, জল চাই, জল দাও। জীবিত শহর থেকে নীলনদ ধরে এগিয়ে যাও, নরকের আরম্ভ এখান থেকেই। সবুজ মিলিয়ে এসেছে, ঘাস নেই, পাখি নেই, বালি। তারপর নদী ছেড়ে দাও, দক্ষিণে মোড় নাও, নবী আর মরুভূমিতে। একটা কাঁটা গাছও নেই সেখানে, শুধু সূক্ষ্ম বালি গায়ে পায়ে, হাতে মাথায়, নাকে চোখে মুখে সর্বত্র। হাওয়া নেই, বাতাস স্থির হয়ে আছে বালুকণার বোঝা নিয়ে। গরম অসহ্য, তাতিয়ে পুড়িয়ে গনগন করে তুলছে আমাদের শরীর। আমাদের গলায় পায়ে লোহার বেড়ি, গরমে তাতে ফোসকা পড়ে। তুমি হাঁটছো আর হাঁটছো নরকের পথে। তবুও যাত্রা শেষ হয় একদিন, একদিন নরকে। ঘাস নেই, পাখি নেই, বালি নেই, কালো পাহাড়ের ঢাল। সামনে যাও, ওই কালো পাহাড়ের ঢালে আছে সাদা সরু শিরা। ওই শিরাতে আছে সোনা। সোনা খুঁড়ে পার করতে হবে, সোনা যাবে রোমে। কারা কারা খুঁড়বে? এই যারা সার বেঁধে চলেছে, এরা কারা? এরা এথেন্সের কেনা ফাঁসীয় কৃতদাস। লোকে বলে ফাঁসি ওরা নাকি মাটির তলায় টেকে বেশি, প্রায় 2 বছর টেকে। সেই 2 বছর নরকে টিকতে আজ ওরা এসে পৌঁছলো। তাহলে শোনো, সকলে শোনো, জায়গাটা খুবই খারাপ, আর দরকার পড়লে আরো খারাপ বানাতে পারি আমরা। আমরা চাই যতদিন বাঁচবে কথা শুনবে, কাজ করবে। মরে গেলে কিছুই চাইবো না। অন্য জায়গায় মরার থেকে বাঁচা ভালো, কিন্তু এখানে দরকার পড়লে আমরা বাঁচাকে মরার থেকে ভালো বলে মনে করাতে পারি। বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে যাও, খাবার নাও, জল নাও, আর ওই তোমাদের আস্তানা। কাল ভোরে ঢাক বাজলে বেরোবে। তারপর 4 ঘন্টা কাজ, তারপর খাবার আর জল, তারপরে 8 ঘন্টা খেটে ছুটি। যা বলেছি প্রত্যেকের মনে থাকে যেন।
হেইয়ো হো হো হেইয়ো 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 হো হো হেইয়ো হেইয়ো ও মাঝি ভাইয়ো ভাইয়ো রে নাও ভাইয়ো করো নদীর পারে স্বপ্নের দেশে যাইও এই রে আকাশে হাজার হাজার বছর ধরে শুধু পায়ে পায়ে হেঁটে চলা সেই একই ইতিহাস, দারিদ্র্যের, শোষণের, বঞ্চনার ইতিহাস। স্পার্টাকুস থেকে ভোমা দীর্ঘ সেই ইতিহাস। হেইয়ো হো হো হেইয়ো 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 হো হো হেইয়ো ও মাঝি ভাইয়ো ভাইয়ো রে নাও ভাইয়ো করো নদীর পারে স্বপ্নের দেশে যাইও। আমি ভোমা। ভোমা 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 কে ভোমা? ভোমা ভাত খাবে বাবু, চাল নিতে বলেন। কে ভোমা? ভোমা কে? ভোমা সুন্দরবনের ভোমা। কে ভোমা? ভোমা কে? ভোমার বয়স যখন 16 তখন সে এসেছিল বন হাসিল করতে। বাপ মা দুটো ছোট ভাই, সুন্দরবন। ভাত হোক বাবু, ভোমা শুলো। বন হাসিল, সুন্দরবন। আজকের প্রধান বক্তা ডক্টর সর্বাঙ্গ সুন্দর সুন্দরাইয়া, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, সুন্দরবন প্ল্যানিং কমিশন। জাতীয় উপার্জনের নিম্নমুখী গতি, চাহিদা ও যোগানের ভারসাম্যের পরিপ্রেক্ষিতে ভোমার বয়স যখন 20 তখন সে 2 ঘন্টা একা যে গাছ ফেলতো, দুজনে সারাদিনে সে গাছ ফেলতে পারতো না। সঞ্চয়ের মূল্য মানে যে তারতম্য দেখা যায় তার সামগ্রিক সমষ্টিগত সমীকরণ। ভোমার বয়স যখন 72 তখন সে 2 কিলো চালের ভাত খেতে পারতো। বৈদেশিক বাণিজ্যের অসম প্রতিযোগিতা অপ্রত্যাশিত ভাবে। ভোমার এখন বয়স নেই, ভোমা মরে গেছে। মূলধন বিনিয়োগের অতিরিক্ত হ্রাস বৃদ্ধি। ভোমার মা মরেছিল সাপের কামড়ে, বাপকে কুমিরে টেনে নিয়ে গেছে ভোমার চোখের সামনে। ছোট ভাইটা লোনা জলে তেঁতুল মিশিয়ে খাওয়া সহ্য করতে না পেরে পেটের ব্যায়াম হয়ে গেল। সুদের হারের অবশ্যম্ভাবী ঊর্ধ্ব ভোমার গতি। ডান চোখটা কারা, ডান গালে এক কামলা মাংস নেই, গর্ত। সে বাচ্চা বেঁচে নেই, মরেছে ভোমা তার ভাইয়ের কুড়ুলের কোপে। লগ্নিকৃত আমানতের অসম বন্টনের পটভূমিকায়। ভোমার পরের ভাইটা আজও বেঁচে আছে। রাঙা বিলিয়ার সর্দার পাড়ায় থাকে, জমি নেই, ক্ষেত মজুর। বছরে 90 দিন কাজ পায়, দিনে 3 টাকা মজুরি। মুদ্রাস্ফীতির বিপর্যয়কে আপাত দৃষ্টিতে যতখানি তীব্র বলে মনে হয়, ভাত হলো বাবু, ভোমার ক্ষুধা লাগে। মানুষ জন্মালে শিশু হয়, শিশুরাই জাতির ভবিষ্যৎ। গুরু গুরু গুরুদেব। শিশু বড় হলে কর্মী হয়, কর্মীরাই জাতির বর্তমান। গুরু গুরু গুরুদেব। দেখো চরণে রেখো গুরু, চরণে রেখো গুরু, চরণে রেখো গুরুদেব, চরণে রেখো গুরু, গুরু। কর্মী বুড়ো হলে বৃদ্ধ হয়, বৃদ্ধরাই জাতির অতীত। গুরু গুরু গুরুদেব। আমাদের মহান জাতির মহান অতীত, মহান বর্তমান, মহান ভবিষ্যৎ সব একাকার করে দিতে হবে। গুরু গুরু গুরুদেব। এক মহান কালজয়ী সমন্বয়। গুরু গুরু গুরুদেব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক সূত্রে বেঁধে দিতে হবে। গুরু গুরু গুরুদেব। সে সূত্র ধর্ম। মুক্ত মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে টাকা। টাকা নামক দৈত্যের হাতে সবাই বন্দী, ভোমাও বন্দী। ভোমারা নির্জীব হয়ে শুয়ে থাকে, দৈত্যটার আস্ফালন বাড়ে।
চুরি, খুন, পুলিশ, মিলিটারি, জেলখানা, দুর্ভিক্ষ, যুদ্ধ, অ্যাটম বোমা ধ্বংস, দৈত্যের দাঁত নখের কারবার। মাতৃভূমি, ফাদারল্যান্ড, চাকর তুমি, অনেক তুমি, চাকর কার? আপনার স্যার। অনেক কার? যিনি স্যার। বাসন মাজা দিয়ে স্যার। ফরওয়ার্ড মার্চ। হ্যাঁ স্যার। যুদ্ধে চলো। ঠিকই স্যার। মাতৃভূমি, কিন্তু স্যার দেশের তরে বলুন স্যার জীবন দেবে। নো স্যার। জীবন গেলে আলু দোকানে তেলে ভাজা খেতে পারবো না স্যার। যতীন 10 টাকা ধার নিয়েছি, এখনো ফেরত দেয়নি। সামনের মাসে ইনক্রিমেন্ট ডিউ আছে। বিধবা হলে গিন্নি রক্ষে রাখবে না স্যার। জীবন দিতে কে বলেছে? জীবন নেবে। কার স্যার? শত্রু। তবে যে বললেন দিতে। মূর্খ, দেশের জন্য জীবন নাও বললে ভালো শোনায়, তাই জীবন দাও বলতে হয়। কিন্তু স্যার আমি না দিলেও ওরা যদি নিয়ে নেয়, তখন তোমার নাম হবে অক্ষয়। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কে বলে গেছেন? মনে পড়ছে না স্যার। বাবার নামও মনে পড়ছে না। নিজের নাম তো বদলেই গেল। এখনো বদলায়নি। নিঃশেষে প্রাণ দান করলে তবে বদলাবে। কিন্তু স্যার আমি তো 5 জনে করে যা তাই করেই বেঁচে আছি। কোন রকম পাগলামির ধারে কাছেও যায়নি। তবে কেন আজ আমাকে প্রাণ দিয়ে অক্ষয় হতে হচ্ছে? অক্ষয় হবে না কারোর পক্ষে না স্যার। প্রহ্লাদ ইজ দ্য বেস্ট পলিসি। রাখে হরি মারে কে? এক্স্যাক্টলি স্যার। আর যদি বলি মারে হরি রাখে কে? মরে যাবো স্যার। গুড, অক্ষয়। মরে যাবো স্যার। মরে যাবো স্যার। মরে যাবো। অফিসের দিকে গেলাম, একটুখানি কয়েক পা, তখন হঠাৎ। ওটা বাদ দিয়ে যাও এনেমান, আমরা জানি। হ্যাঁ, সিকাদন, হিরোশিমা, সবাই জানে। এখন সবাই জানে। কারখানা এপিসেন্টার থেকে দূরে, 4500 মিটার দূরে, তবু ব্লাস্টের ধাক্কায় পড়ে গেলাম। পড়ে রইলাম। তারপর জ্ঞান হলো। ব্লাস্টে জামা ছিঁড়ে নিয়ে গেছে। কারখানায় আগুন ধরেছে। চারিদিকে আগুন, আগুন আর ধোঁয়া আর ধুলো আর মেঘ। হ্যাঁ মেঘ মাটি থেকে আকাশে উঠছে। কিছু বুঝলাম না। উঠলাম, কোমরে খুব ব্যথা। হাত দিলাম, রক্ত। একটা টালি ছিটকে এসে লেগেছে। বড্ড গরম, গায়ে ফুসকা করছে। কিছু বুঝলাম না, শুধু বুঝলাম পালাতে হবে, পালাতে হবে, যেমন করে হোক বাঁচতে হবে। ছুটে বেরোলাম, কিন্তু চারিদিকে আগুন। নদীর দিকে ছুটলাম। ওঠা নদী, কারখানার পাশে ওঠা নদী, কিন্তু সেদিকেও আগুন। কারখানার গুদামে আগুন লেগেছে। শুধু শুধু নদীর জলে আগুন নেই। নদীতে ঝাঁপিয়ে পড়লাম। নদীতে ঝাঁপিয়ে পড়লাম। ভালো সাঁতার জানতাম। সরু নদী, কিন্তু জলে অনেক মরা ভাসছে। সাঁতরানো যায় না। ডুব দিতে দিতে ওপারে গেলাম, কিন্তু ওপারে আগুন চলছে। নল খাগড়ায় আগুন ধরেছে। গাছ জ্বলছে, ঘাড় জ্বলছে। ফিরলাম, সাঁতরে ফিরলাম এপারে, কিন্তু এপারে আগুন দ্বিগুণ হয়ে জ্বলছে। একটা গাছের শিকড় ধরে ঝুলে রইলাম, কিন্তু কিন্তু গাছটা জ্বলছে। আগুন পড়ে পড়ে হাত মুখ চলে যাচ্ছে। ছেড়ে দিলাম। আবার এপার, কিন্তু ওপারেও আগুন। উঠতে পারলাম না। সবার এমনি করে এবার ওপর হলাম। এক জায়গায় উঠতে পারলাম, কিন্তু সেখানেও আগুন। পালাও, আগুন, দৌড়ে পালাও, আগুন। বলো এনেমান। হ্যাঁ, আগুন, আবার নদী, খাল, সাঁতার, দৌড়, শেষে হিজিয়ামা পৌঁছলাম। খুব খুব রোদ। শুয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো। তখন বেশি ব্যথা নেই। ঠান্ডা হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া। বাড়ির দিকে এগোলাম। স্টেশনের কাছেই বাড়ি।
এক বন্ধুর সঙ্গে থাকতাম, খুব ভিড়, অনেক মানুষ। মানুষ, হ্যাঁ মানুষ, কিন্তু মানুষের মতো চেহারা নয়। ঠিক ঠেলে ঠেলে এগোলাম, বাড়ির দিকে গেলাম, কিন্তু বাড়ি নেই, বন্ধু নেই, সব সাফ হয়ে গেছে, সব সাফ হয়ে গেছে। শুধু মানুষ, অনেক মানুষ, সব শহরের বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে। বসে বসে দেখলাম, ভাবলাম শহরটা গেল কোথায়? তোমরা ভালোবাসাকে মেরে ফেলতে চাও? পারবে, পারবে, মেরে ফেলতে পারবে? পারবে না। তার আগে পৃথিবী মরে যাবে। হ্যাঁ, তার আগে পৃথিবী। কি তুমি, তুমি কে? আমি 20 লাখের একজন। কোন 20 লাখ? কি 20 লাখ? 1962 সাল পর্যন্ত যে কটি আণবিক বোমার পরীক্ষা হয়েছে এই পৃথিবীতে, তার তেজস্ক্রিয়তার ফলে 20 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্মেছে। আমি তাদের প্রথম দফার একজন। আগে জন্মাচ্ছে, তাই জন্মাচ্ছে, এরপর রোজই জন্মাবে। ওসব ওসব এদেশের ব্যাপার নয়, এখনো নয়, এইবার হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, 18 মে 1974, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ভারতবর্ষ পরমাণু শক্তিধর হলো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশ্বের দরবারে 6 নম্বর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 1962 পর্যন্ত 20 লক্ষ, আজ 18 মে 1974। না না, এখানে ছোট বোমা। 10,000 টন টিএনটি। হিরোশিমার বোমাটার শক্তি ছিল 20,000 টন টিএনটি। এখানে মাটির নিচে তেজস্ক্রিয়তা নেই। কে বলে নেই? এখানে শান্তিপূর্ণ ব্যবহার। আমি শান্তিতে জন্মেছি। আমরা সবাই, 20 লাখের সবাই শান্তভাবে জন্মেছি, এখনো জন্মাচ্ছি। না না, তা নয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। শান্ত, আমরা সবাই শান্ত। শান্তিপূর্ণ জন্ম, শান্তিপূর্ণ মৃত্যু, মাঝখানে শান্ত বিকলাঙ্গ জীবন। চলে যাও। 1962 পর্যন্ত 20 লক্ষ। এখন এখন কত হবে? চলে যাও বলছি। দেখি দেখি, বাহ, তোমার হাত দুটো বেশ সোজা তো, মুখটা কত পরিষ্কার। তুমি জন্মে গেছে ফটকে। যাও তুমি। তোমার ছেলে জন্মে গেছে তো? আমি শুনতে চাই না এসব কথা। অনেক পরীক্ষা, অনেক বোমা। কত বোমা জানো? জানতে চাই না আমি। কত বোমা জমেছে, তাই দিয়ে এই পৃথিবীটাকে পুরো ধ্বংস করা যায় 400 বার। এই পৃথিবী, কিন্তু দরকার হবে না, একবারই যথেষ্ট। এই পৃথিবী, একটাই পৃথিবী। মানুষের ভাত কাপড় যেমন ব্যবসার পণ্য, মানুষের শিল্পও তেমনি কেনা বেচার মাল, প্রতিযোগিতার শিকার। থিয়েটারও শিল্প। থিয়েটারে অনেক টাকা লাগে, এ কথা সত্যি নয়। টাকা লাগে মোড়কে, মুখোশে,
থিয়েটারে নয়। থিয়েটারের আসল দরকার মানুষ, অভিনয় শিল্পী আর দর্শক। দর্শকের অভাব নেই, যেখানে মানুষ সেখানেই দর্শক। তাদের এসে টিকিট কাটবার দরকার নেই যদি থিয়েটার তাদের কাছে যায়। একবার এসব কথা উপলব্ধি করলে থিয়েটারের ঘটবে মুক্তি। তখন মুখোশ খোলার পালা শুরু হতে পারে। আসলে মুখোশ পরে থেকে থেকে মুখোশটাকে স্বভাব বলে ভুল করি আমরা। মুখোশটা এখন এঁটে বসে গেছে মুখে। ব্যবসাতে থিয়েটার পণ্য, তাকে বিকোতে হবে, তাই চকচকে মোড়ক চাই। পোশাকের রঙিন মোড়ক, আলোর জাদুর মোড়ক, শব্দের ভেলকির মোড়ক। অন্ধকারে লুকিয়ে থাকা চাপ বাঁধা জড় পদার্থ হয়ে না থেকে অভিনয় শিল্পীর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে দর্শক দেখবে মুখোশের আড়ালে সত্যিকারের মানুষটাকে, স্বাভাবিক মানুষটাকে। দেখতে দেখতে অজান্তে হয়তো তারও মুখোশ খসবে একটু একটু করে। আমার নাম হরিশ গার্গে। আমি ভোপাল রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট। রাত প্রায় 1টা। বোম্বাই ট্রেন কিছুক্ষণ আগেই চলে গেছে। বহু লোক বাড়ি ফিরে গেছে, যেমন রোজ যায়। কিছু লোক স্টেশন চত্বরে আছে, যেমন রোজ থাকে। হঠাৎ দেখলাম মানুষজন কেমন অস্বস্তিতে ছটফট করছে। বাতাসে একটা গ্যাসের কটু গন্ধ। মুহূর্তে বুঝে নিলাম কি ঘটতে চলেছে। চিৎকার করে সবাইকে বললাম, যত দূর সম্ভব স্টেশন চত্বর ছেড়ে চলে যাও। তারপর পাগলের মতন বন্ধ কন্ট্রোল রুমের দরজায় গিয়ে আঘাত করলাম। টেলিফোন তুলে নিলাম, ফোন করতে শুরু করলাম। হ্যালো হ্যালো এজেন্সি, হ্যালো হ্যালো ঝাঁসি, শুনুন, ভোপালের কাছাকাছি যেন কোনো ট্রেন না। হ্যাঁ, আমি ভোপালের হামিদিয়া হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। রাত 3টে থেকে হাসপাতালে শয্যাস্ত্রে এসে পৌঁছেছিলাম। প্রথম ক্ষতিগ্রস্ত মানুষটি আসার 5 মিনিটের মধ্যেই রোগীর সংখ্যা দাঁড়ালো 1000। দলে দলে আসে, দুবার হাহা করে নিঃশ্বাস টানে, ধপ করে পড়ে যায়, মারা যায়। এমন দৃশ্য কখনো দেখি, কোনোদিন দেখতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। অসুস্থ রোগীদের কোথায় রাখবো, কি দিয়ে চিকিৎসা করব? অবশেষ কারখানায় টেলিফোন করি। ওরা বলে এটা কোনো বিষাক্ত গ্যাসই নয়, ভিজে রুমাল দিয়ে চোখ মুছিয়ে দিলে চলবে। মিথ্যে কথা। অসুস্থ রোগীরাই তখন একমাত্র চিন্তার কারণ। এরা ভবিষ্যতে কোনো না কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে, যেমন ঘটেছিল জাপানের হিরোশিমা নাগাসাকিতে। অবস্থার আসল সত্য চাপা দিতে বিদেশি ডাক্তার বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। তারা বলছেন মিগ গ্যাসটাকে এমন বিষাক্ত গ্যাসই না। তবে কি সেই গ্যাস, যা কিনা 3000 মানুষের চোখের আলো চিরতরে নিভিয়ে দিল? কি সেই গ্যাস যা হিটলারের গ্যাস চেম্বারের কথা মনে করিয়ে দেয়?